ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট, বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা, ভূ রাজনীতির প্রভাব, দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, আমদানি রপ্তানির প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। এসব কিছুর সমাধান কোথায়? এমন প্রেক্ষাপটে আমরা আজ আলোচনা করছি রাজনৈতিক অস্থিতিশীলতায় বাণিজ্যে কি শঙ্কা সে প্রসঙ্গে, এবং এ নিয়ে আমাদের সাথে আলোচনা করতে অনলাইনে যুক্ত রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক সভাপতি শামস মাহমুদ, এবং আমাদের সাথে রয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই টালি খাতায়। এবং অভ্যন্তরীণ রাজনীতির কথা যদি বলি, প্রথমত ভূ রাজনীতির পাশাপাশি সকল কিছু নিয়েই তো আসলে আমাদের অর্থনীতিটা চলতে হয়। সেক্ষেত্রে জনাব শামস মাহমুদ, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হচ্ছে। আমরা গত কয়েক দিনের প্রেক্ষাপট যদি বলি, গত এক সপ্তাহে কিন্তু আমরা তাই লক্ষ্য করতে পারছি। এবং এমন একটা প্রেক্ষাপটে ব্যবসা বাণিজ্যে কতটুকু প্রভাব পড়ছে বলে এবং কি কি প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন? মানে এনি সর্ট অফ রিয়াকশন আমরা যখন দেখি মানে ব্যবসায়ী হিসাবে, এটা কিন্তু মানে ভালো কিছু নিয়ে আসে না। ফর এক্সাম্পল, ধরেন আমরা লক্ষ্য করলাম যে গত 2 দিন ধরে শাহবাগ চত্বরে ওখানে একটা আন্দোলন হলো। তো ন্যাচারালি ওটার আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল ওনার তো ব্যবসা হয়নি, হ্যাঁ, অথবা ওখান দিয়ে অন্য জায়গায় মানে গুডস যারা ডেলিভার করে, ধরেন কারণ বাজারের ওই রাস্তাটাই কিন্তু কারণ বাজারের দিকে যায়, হ্যাঁ। তারপর ধরেন রাস্তা ব্লকেড হয়ে যায় হঠাৎ করে। তো এটা ন্যাচারালি সাপ্লাই চেইন ডিসরাপশন ক্রিয়েট করে। তো এখানে আহ, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আশেপাশে থাকে এগুলো সবই এফেক্টেড হয়। একই সাথে আমরা যখন দেখি যে কোথাও কোনো আন্দোলন হচ্ছে অথবা কিছু একটা হচ্ছে, তখন কিন্তু আমরা বাসা থেকে বের হতে চাই না। বাসা থেকে বের হতে চাই না, বাজারে যেতে চাই না। তো তখন দৈনন্দিন যে মানে ব্যবসায়িক যে কার্যক্রম থাকে এটা হ্যাম্পার্ড হয়। ধরেন বাস থাকে না, রাস্তায় দেখবেন বাসের সংখ্যা কম, ট্যাক্সির সংখ্যা কম, রিক্সার সংখ্যা কম। তো ওনারাও তো পার্ট অফ দিস বিজনেস ইকোসিস্টেম। সো এটা ডেফিনেটলি একটা এফেক্ট আছে। আর এর থেকে বড় জিনিস হলো যে যখন এরকম সিচুয়েশন মানে দেখি, তখন এই যে ইনভেস্টমেন্টের কথা বলেন, একটা দেশের স্টেবিলিটির কথা বলেন, এটা কিন্তু একটা নেগেটিভ একটা ইয়ে যায় যে এখনো স্টেবিলিটি আসেনি, এখনো এখানে আন্দোলন হচ্ছে, এখনো এখানে সংখ্যা আছে। তখন কিন্তু ব্যবসায়ী হিসাবে আমার যদি একটা প্ল্যান থাকে যে আমি এক্সপেনশনে যাব অথবা কিছু একটা করবো, আবার ইনভেস্টমেন্ট করবো, আমি কিন্তু তখন এগুলো হোল্ড ব্যাক। এগুলো ঠিক হোক, ঠিক হবার পরে তারপর আমি আসবো। এবং এই নিউজ গুলো যখন কালকে হেডলাইন নিউজ হিসাবে যাবে, আন্তর্জাতিক যারা ধরেন এফডিআর কথা বলছি, আমরা কয়দিন আগে একটা বড় একটা সামিট করলাম, ওনারা যখন এই নিউজ দেখবে ওনারা কিন্তু তখন বলবে ঠিক আছে তাহলে এখন করার দরকার নেই, এখনো স্টেবল অবস্থায় নেই, আমি কয়দিন পর যাবো। তো এগুলো সবকিছু নিয়েই কিন্তু ক্রিয়েটস মানে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল ইস্যু ইজ দেয়ার। কিন্তু অভ্যন্তরীণ মানে মানে দেশের অভ্যন্তরীণ ইয়েতে যখন এগুলো দেখা যায়, এটা ডেফিনেটলি একটা প্রভাব এখানে পড়ে, উইচ ইজ নেগেটিভ। এখানে মানে ভালো কিছু এখানে হবে না। অবশ্যই। সেক্ষেত্রে জনাব পারভেজ করিম আব্বাসী, এবার আসলে আপনার কাছে যেতে চাই। জুলাই অভ্যুত্থানের পর আমরা কিন্তু দেখেছি সরকারের প্রতি কিন্তু অনেক প্রত্যাশা যেমন ছিল, এবং আন্দোলনের সময় থেকেই আমরা দেখেছি নতুন যে সরকার আসবে তার কাছেও প্রত্যাশা কিন্তু আকাশ ছোঁয়া ছিল। সেক্ষেত্রে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রত্যাশাটাও কিন্তু ছিল। সেই প্রত্যাশায় আসলে আমরা কতটুকু পূরণ করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা গত 9 মাসে আমরা কতটুকু সে প্রত্যাশা পূরণ হতে দেখেছে? ধন্যবাদ আপনাকে। যে অন্তর্বর্তীকালীন সরকারের তো উপরে তো নিশ্চয়ই দেশের সর্বসাধারণ জনগণের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সে প্রত্যাশার পুরোপুরি এখানে হচ্ছে যে প্রতিফলন আমরা দেখিনি। এবং শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে তো একা দোষ দিলে হবে না। এটা হচ্ছে যে আমাদের বিভিন্ন যে এখানে স্টেক হোল্ডার যারা আছে, যেমন লেবার ইউনিয়ন, পলিটিক্যাল পার্টি, ছাত্রদের দলগুলো যারা রিপ্রেজেন্ট করে, এবং হচ্ছে যে আপনার দেশের যে ভঙ্গুর অর্থনীতি,
তার সাথে সাথে মরার উপর খাড়া ঘা হয়েছে হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে ট্রাম্পের যে ট্যারিফের ব্যাপারে যে এখানে হচ্ছে আমূল পরিবর্তন, যেটা উপর বাংলাদেশের সরাসরি একটা চাপ আসবে এবং অলরেডি চাপ অনুভব করা শুরু করে ফেলেছে। এবং হচ্ছে যে ভূ রাজনৈতিক যে এখানে অস্থিতিশীলতা, এখানে যে ভারত পাকিস্তানের এখনো যে পার্শ্ববর্তী দেশগুলোতে যে এখানে হচ্ছে এখনো যে যদিও বা একটা সিজ ফায়ার হয়েছে, কিন্তু এখনো এখানে গোলাগুলি চলছে, সবকিছু মিলে অবস্থাটা ধোঁয়াশা হয়ে গেছে। এবং আপনি যদি দেখেন এটা হচ্ছে যে অত্যন্ত মানে এটা খুব কমন সেন্সের কথা, এটার জন্য আপনার কোনো বড় এক্সপার্ট লাগবে না, যে রাজনৈতিক অস্থিতিশীলতা হলে দেশে এখানে একটা নেতিবাচক প্রভাব পড়বে। আপনার হচ্ছে জনগণের বা সাধারণ মানুষের আয় কমবে, ব্যবসায়ীদের হচ্ছে বিনিয়োগ কমবে, কর্মসংস্থান কমবে। কিন্তু এর সাথে সাথে আপনি যদি দেখুন যে আমাদের মাল্টিল্যাটারাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে, তাদেরও কিন্তু হচ্ছে রিপোর্ট গুলো সেইভাবে হচ্ছে নিরাশাজনক। ওয়ার্ল্ড ব্যাংকের যে ম্যাক্রো পভার্টি আউটলুক এই ফিনান্সিয়াল ইয়ারে এখানে এখানে 2024-2025 এর জন্য এখানে বলছে হচ্ছে যে এই প্রথম হচ্ছে আমাদের হচ্ছে 37 বছরের সর্বনিম্ন হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি হার 3.3%-র মতো। আইএমএফ এরও গ্রোথ হচ্ছে যে হচ্ছে বাংলাদেশে হচ্ছে 4%-র নিচে গ্রোথটা বলছে। আমাদের অতি দারিদ্র সীমানার নিচে যারা লোক, আমাদের যে জনসংখ্যা আছে তারা হচ্ছে 9.3%। দারিদ্র সীমানার নিচে হচ্ছে প্রায় 4 কোটি লোক। এবং তার সাথে সাথে ওরা আরো এখানে এখানে প্রিডিক্ট করছে হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতি যেটা আছে প্রায় 10% বা 10%, 10%-এর বেশি ছাড়িয়ে যাবে। 4% হচ্ছে যে আপনার শ্রমিক এখানে হচ্ছে যে ওদের আহ ওরা হচ্ছে যেখানে কর্মসংস্থান থেকে এখানে ওরা হারিয়েছে। এবং হচ্ছে যে নিম্ন আয়ের বা নিম্ন দক্ষতার যেখানে যে নিম্ন আয়ের যে শ্রমিকরা তাদের হচ্ছে যে আপনার আয় কমেছে 2%। 60% হচ্ছে আপনার পরিবারে হচ্ছে সঞ্চয় কমে যাচ্ছে এবং অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। তার সাথে সাথে হচ্ছে কি আপনি যদি এটার সাথে আরো যদি আপনি ওয়াইডলি করেন, যেহেতু আপনার এখানে ইন্টারেস্ট রেটটা হাই হচ্ছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে না, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যে বিদেশি বিনিয়োগ যেটা আমরা চাইছি 5 বছরের সর্বনিম্ন। এবং হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলার এখানে সুষ্ঠু এখানে হচ্ছে অবস্থার অভাব, এবং হচ্ছে যে আপনার যে এবং পলিসি কন্টিনিউটি নিয়ে যে সমস্যাগুলো আছে, এইগুলো সবকিছু মিলে যেটা হচ্ছে এটা বিরূপ বার্তা দিচ্ছে। আমি যদি আমাকে একটা বা এক লাইন বলার সুযোগ দেন, ইনভেস্টমেন্ট সামিটের কথা বললেন বা আমাদের আগের যে বক্তা যথার্থ বলেছেন, বড় আশা করে করা হয়েছিল যে বাংলাদেশ ইজ বিজনেস অ্যাজ ইউজুয়াল। কিন্তু এবং বিদেশি বিনিয়োগকারী এখানে এখানে বিনিয়োগ আমাদের এখানে আকর্ষণ করার জন্য আমি বলবো এটা আমি সাধুবাদ জানাই চেষ্টাকে। কিন্তু ওই দিনই যেখানে আপনি যদি জানেন যে ইয়াং ওয়ান গ্রুপ যেটা এখানে চিটাগং ইপিজেড এর সবচেয়ে বড় ইনভেস্টর, তাদেরকে শোকেস করা হচ্ছিল, কিন্তু সেই চিটাগং হাইওয়েতেই হচ্ছে আপনার জুতোর ফ্যাক্টরি ওয়ার্কাররা হচ্ছে রাস্তা বন্ধ করে দিয়েছিল। কিছুদিন আগে প্যালেস্টাইনের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য যেখানে এখানে জনগণের যে এখানে একটা আপনি ঢল নামলাম, তার মধ্যে দেখলাম কি কেএফসি, বাটা ইত্যাদি এইসব দোকানে হচ্ছে কিছু কিছু দোকানে হচ্ছে দূষিতকারীদের দ্বারা হচ্ছে আক্রমণ হলো। এবং আপনি এবার এই দুদিন আগে আপনি দেখেন হচ্ছে আমাদের সবচেয়ে বড় করদাতা, কর্পোরেট করদাতার মধ্যে একজন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বলে দিচ্ছে যে যদি শ্রমিক অসন্তোষ চলতে থাকে তাহলে কিন্তু ওদের কুষ্টিয়ার বড় যে ওদের যে কলকারখানা বন্ধ করে দেবে। এমনকি পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স যেটা যেটা হচ্ছে ইকোনমিক যেখানে ডিরেকশন কোন দিকে যাবে, এটা হচ্ছে প্রায় 300টা মানে আপনার কৃষি খাতে, তারপর উৎপাদন খাতে এবং সেবা খাতে 3টে জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে অর্থনীতি এখানে হচ্ছে নিম্ন গতির দিকে। এবং তার জন্য আপনি দেখুন হচ্ছে আপনার বেসরকারি খাতে ঋণ নেওয়ার প্রবণতা কমে গেছে মাত্র 7.3%। তো সবকিছু মিলে এবং তার সাথে সাথে গ্যাসের হচ্ছে ডিসরাপশন হচ্ছে, গ্যাসের সরবরাহ ডিসরাপশন হচ্ছে, যেটা সাপ্লাই চেইন ডিসরাপশনের মধ্যে এটা পড়ে। এবং হচ্ছে গ্যাসের দামও বাড়ানো হচ্ছে কমার্শিয়াল রেটে। এবং র মেটেরিয়াল সোর্সিং ও আমাদের সমস্যা হচ্ছে, কেননা হচ্ছে আমাদের কটন ইয়ার্ন এখন ভারত বা পাকিস্তান বা অন্যান্য জায়গা থেকে আনাটা আরো দুষ্কর হয়ে যাবে। এতগুলো পলিসি চ্যালেঞ্জ, তার মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা বা নির্বাচন নিয়ে ধোঁয়াশা, এত কিছু থাকলে তো হচ্ছে ব্যবসায়ীদের উপর এবং সাধারণ মানুষের উপর চাপ তো বেশি পড়বে। অবশ্যই এই নিয়ে আমরা আবারও আলোচনায় ফেরত আসবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। ডিবিসির সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। এবং আজ আমরা আলোচনা করছি রাজনৈতিক অস্থিতিশীলতায় বাণিজ্যে কি শঙ্কা সে প্রসঙ্গে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক সভাপতি শামস মাহমুদ। আমাদের সাথে রয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই টালি খাতায়। এবং এই পর্যায়ে আসলে
আহ, একটি প্রসঙ্গ নিয়ে কিন্তু বারংবারই কথা চলে আসে যে রাজনীতিবিদরা সর্বদাই বলেন তারা রাজনীতি করেন জনগণের জন্য, কিন্তু এমন যখন অস্থিরতা, আমরা যখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করতে দেখি একটি দেশে, তখন কিন্তু বাণিজ্য যেমন বাধাগ্রস্ত হচ্ছে, আপনারা বিরতির আগেও কিন্তু একই কথা বলছেন, অর্থনীতিও আমাদের স্লথ হচ্ছে। সেক্ষেত্রে শামস মাহমুদ, আপনার কাছে প্রথমে যেতে চাই, সবচেয়ে বেশি ক্ষতিটা কার হচ্ছে? না, ক্ষতি তো হচ্ছে দেশের, সবার আগে দেশ। হ্যাঁ, কারণ আমি যখন কার্যক্রম করতে পারি না, ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারি না, আমার রেভিনিউ শর্টফল হচ্ছে, আমার যে ইনকাম যেটা আমি আয় করতাম ওটা কমছে। আমার যখন আয় কমবে তার মানে আমার ডিসপোজেবল ইনকাম, যে টাকাটা দিয়ে আমি জিনিস কিনি অথবা ক্রয় করি অথবা সার্ভিস নিই, ওটা কমবে। তো সবকিছুর একটা মাল্টিপল ইম্প্যাক্ট হয়ে যায় এখানে। কিন্তু দেখেন, এখানে রাজনীতিবিদের থেকে বড় যে জিনিসটা হলো যে শুরুতে যেটা আপনারা বলছেন, আব্বাসি স্যার যে কথাটা বললো যে এই সরকার যখন আসলো তখন আমাদের কিন্তু অনেক প্রত্যাশা ছিল। মানে আমরা আহ, একটা চেঞ্জ, একটা ওয়েলকাম চেঞ্জ হিসেবে দেখছিলাম যে এখানে অনেক রিফর্ম হবে। আমাদের যে সমস্যাগুলো ছিল, ব্যবসায়ীদের কথা যেটা আগে ধরেন একটা গুটি কয়েক অলিগার্করাই খালি জিনিসগুলো করতো, এখন আমরা সবাই এটার সাথে সম্পৃক্ত হব। মানে অনেক কিছু আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আনফর্চুনেটলি এখন যেটা হয়েছে, একটা যে ভালো জিনিসটা আমরা দেখতে পেরেছি এটা হলো যে আমাদের বাংলাদেশ ব্যাংকের উপর আস্থা কিন্তু পুরো চলে গেছিল। এই জিনিসটা দে হ্যাভ রিগেইনড অ্যান্ড ওই ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা স্টেবিলিটি কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে। রিজার্ভ বাড়ছে দিন দিন, কারণ এখানে উইচ মিনস যে যে টাকাটা বাংলাদেশে আমাদের এক্সপ্যাট্রিয়েটরা পাঠাতো, এটা আবার হুন্ডি হয়ে দেশ থেকে পাচার হয়ে যেত না। সো এই জিনিসটা ইজ আ গুড সাইন। আগে এলসি খোলার সমস্যা ছিল আমাদের, এখন কিন্তু এটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। এবং বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর মহোদয় আছে ওনাকে সাধুবাদ জানাই যে ওনার পদক্ষেপগুলো কিন্তু কাজ করছে। কিন্তু এট দ্য সেম টাইম আপনি দেখেন আম, রাজনৈতিক আপনি কোয়েশ্চেন করছেন যে পলিটিক্যাল সাইড থেকে যখন এরকম হয় তখন এই যে আমরা যে ক্ষতিগ্রস্ত হই, কিন্তু পলিটিক্যাল সাইডের থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বর্তমান সরকারের কার্যক্রম থেকে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, ওনারা গ্যাস ডাইভার্ট করলো পাওয়ার প্ল্যান্ট গুলোতে। এখন পাওয়ার প্ল্যান্টে ঠিক আছে আপনি করলেন, ইন্ডাস্ট্রিকে আগে ফুল সাপোর্ট দিয়ে পর্যাপ্ত পরিমাণ প্রেসার দিয়ে আপনি যদি বাকি থাকে ওইটা আপনি ডাইভার্ট করবেন। এটার ইয়েটা কি হলো, এখন যে গরমের যে হিট ওয়েভটা পড়েছে, আমরা যারা স্পেশালি আরএমজির কথা বলি, টেক্সটাইলের কথা বলি, আমাদের কিন্তু এসব মিলগুলোর মধ্যে, এসব ফ্যাক্টরির ভিতরে অনেক টেম্পারেচার হাই থাকে, কারণ এখানে অনেক ফাস্ট মুভিং পার্ট থাকে, সুইং মেশিন তাড়াতাড়ি চলে। তো ওটাকে আমরা চিলার ইউজ করে ইয়ে করে তাপমাত্রা মানে কমাই, যাতে সহনীয় ভাবে যাতে আমাদের যে কর্মীরা আছে ওরা মানে একটু আরামে যাতে কাজটা করতে পারে। তারপর একই সাথে এই গরমে আমরা যেমন ব্রেক দিচ্ছি, হাইড্রেশনের জন্য পানি দিচ্ছে, আমরা সরবরাহ করছি, তো যখন ওটা হয় তখন এফিসিয়েন্সি কিন্তু ফল করে। কিন্তু এই সময় যদি আমার ফ্যাক্টরি এখন গ্যাস সরবরাহ ঠিক করে না থাকে, আমি তো চিলার অন করতে পারবো না। চিলার না অন করলে ভিতরে গরম হয়ে যাবে, গরম হলে ওনারা কিন্তু তারপরে যেটা হবে যে ওনার শরীর খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হলে আমার প্রোডাক্টিভিটি আলটিমেটলি ফল করবে। তারপরে এখানে আরেকটা জিনিস হলো যে এরকম আহ, এখন যে ধরেন হিট ওয়েভ যেটা যাচ্ছে, এখানে যখন একদম ড্রাই ওয়েদারে ফাস্ট মুভিং পার্টস থাকে, এটা কিন্তু একটা ফায়ার হ্যাজার্ড হয়ে যায়। কাউকে যদি এটার কারণে আমার ফ্যাক্টরিতে আগুন লাগে, এখানে কিন্তু সরকার বলবে না যে উনি গ্যাস সরবরাহ করে নাই দেখে, আমি চিলার অন করতে পারি না দেখে এখানে আগুনটা লেগেছে। ওনারা বলবে যে আমি একজন অসৎ ব্যবসায়ী, আমি ওয়ার্কারদের কে এক্সপ্লয়েট করছি। এই হেডলাইন আপনারাও দিবেন, সরকারও বলবে। তাই একই সাথে এখানে আরেকটা জিনিস হলো যে যে সিন্ডিকেট, তারপর এই গ্যাস সরবরাহ তো একটা সাইড, তারপরে এখানে যারা গ্যাস চুরি করছে, এই সিস্টেম লস যেটা করছে, এখানে কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এখানেও উই আর অলসো গেটিং এফেক্টেড এট দ্য সেম টাইম। তারপরে ফরেন ইনভেস্টমেন্টের কথা বারবার সরকার বলছে, ফরেন ইনভেস্টর। আমরা লোকাল ইনভেস্টররা এই বাংলাদেশের 90% ইনভেস্টমেন্ট হ্যাজ বিন ডান বাই লোকাল ইনভেস্টার্স। এই সামিটে আনফর্চুনেটলি একজন ফরেনারকে, হ্যাঁ ঠিক আছে আপনি ওনাকে অনার করেছেন, উনি অনেক অবদান রেখেছে, কিন্তু একই সাথে একজন বাংলাদেশি অন্টারপ্রেনিয়র উদ্যোক্তাকেও যদি আপনি পাশে রেখে ওনাকেও যদি সম্মান জানাতেন, আমরা অনেক খুশি হতাম। সো কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে সবকিছু মানে মনে হচ্ছে যে বিদেশিরা এসে আমাদের উদ্ধার করবে, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে দিবে। অ্যান্ড এই এই মেন্টালিটি কিন্তু মানে মানে যদি থাকে, তাহলে কিন্তু এখানে ফিউচারে যে ইনভেস্টমেন্টের ইয়ে হবে, মানে আমরা লোকাল ইনভেস্টর যারা করি, আমরা কিন্তু এখানে আহ, মানে নেগলেক্টেড।
হ্যাঁ, আর আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো না এখানে ইনভেস্টমেন্টের, কারণ আমাদের কথা তারা শুনবে না। ফরেন ইনভেস্টমেন্টরা যারা এখানে ইনভেস্টমেন্ট করে টাকাটা আবার বাইরে নিয়ে চলে যাবে, ওনাদেরকে প্রাধান্য দেওয়া হবে। অ্যান্ড একই সাথে দেখেন, এখানে আমরা এলডিসি গ্রাজুয়েশন সামনে করছি, এখানেও সরকারের কিছু পদক্ষেপ আমাদেরকে কিন্তু মানে উই আর গেটিং সারপ্রাইজ যে এরকম পদক্ষেপ অথবা উদ্যোগও কেন নেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, কদিন আগে একটা লেটার পেলাম আমরা যে জিরো ডিসচার্জ ইউনিট আমাদের করতে লাগবে। আর ঠিক আছে, জিরো ডিসচার্জ ইজ গুড, এখানে ওই ওয়াটার রিসাইকেল করে যেসব ইম্পিউরিটি থাকে এগুলো আমরা আলাদা করে ফেলি। কিন্তু দেখেন এখানে যে যারা এসব ডিসিশন গুলো নিচ্ছে, এখানে যে কত ডিসকানেক্ট। ইউরোপিয়ান ইউনিয়নে একটা 2030 সালের মধ্যে ডিকার্বনাইজেশন একটা বড় একটা জিনিস হয়ে দাঁড়াবে। আমাদের যে প্রোডাক্ট গুলো পাঠাচ্ছি ওখানে কার্বন নিউট্রাল হতে লাগবে। এখন জিরো ডিসচার্জ যে এনার্জি ইউজ করে, ইট ডিফিটস দ্য পারপাস। হ্যাঁ, আমার গ্রিন ফ্যাক্টরি করেও লাভ নেই তাহলে, আর যেগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন এগুলো কিন্তু ওদের মনোযোগ না নিয়ে এসব আজগুবি জিনিস ইয়ে করছে। এন্ড এখানে মানে দেশ আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। আমি একই প্রশ্ন আসলে রাখতে চাই পারভেজ করিম আব্বাসী আপনার কাছে, এবং খুব ছোট করে আসলে যদি বলতেন যে এই অস্থিরতায় বাণিজ্য যে অস্থিরতা চলছে, বাণিজ্যিক অস্থিরতা না, রাজনৈতিক যে অস্থিরতা চলছে, অর্থনীতি স্লথ হলে আসলে ক্ষতিটা সবচেয়ে বেশি কার হচ্ছে? আমি একেবারে একমত শামস ভাইয়ের সাথে, খুব সুন্দরভাবে বলেছেন। ক্ষতি দেশের, ক্ষতি সাধারণ মানুষের। এবং আমার কেন জানি মনে হয় যে সরকারি আমলাদের মধ্যে যারা নীতি প্রবর্তন করে বা নীতি প্রণয়ন করেন, তাদের মধ্যে একটা কেমন যেন ভ্রান্ত ধারণা আছে, যারা সবাই ব্যবসা করেন তারা সবাই ভ্রষ্ট, সবাই নষ্ট, সবাই দুর্নীতিগ্রস্ত। কিন্তু গুটি কয়েক ব্যবসায়ীদের এখানে কুকর্মের জন্য বা গুটি কয়েক রাজনৈতিক কুকর্মের জন্য ঢালাভাবে সবাইকে বসতে যায় না। দেশি ব্যবসায়ীরা দেশের ব্যবসায়ীরা ব্যবসা করছে বলে দেশে কর্মসংস্থান হচ্ছে, অর্থনীতি চাকা চলছে। তো এই যে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর যেখানে এটা খুব প্রকট ভাবে উঠে এসেছে এই বিগত 8-9 মাসে। আমি চাইবো যে ইন্টারফেস থাকুক, যেখানে প্রাইভেট সেক্টরের ইনপুট এক্সপার্টিজ এবং স্কিলস সরকার কাজে লাগাক, এবং এই সিনক্রোনাইজেশনটা হলে আমাদের পলিসিটা এফেক্টিভ হবে। এবং পলিটিশিয়ানদের বোঝা উচিত, রাজনীতিবিদদের বোঝা উচিত, দেশের লোকদের যদি এখানে ওরা কল্যাণের রাজনীতি করছে, তাদের দাবিটা ওরা প্রমাণ করতে চায়, তার কিন্তু এমন কোনো কাজ না করা উচিত শুধু রাজনীতিবিদের না, বা যারা বিভিন্ন যে শ্রমিক সংস্থা আছে বা বিভিন্ন ছাত্র সংস্থা যারা আছে, বিভিন্ন সংগঠন যারা আছে, সবাইকে যে ভাবতে হবে যে দেশের অর্থনীতিকে ব্যাহত করে সকল ক্ষেত্রেই আসলে দেশকে প্রাধান্য দিয়েই আমাদের কাজ করা উচিত। আমাদের সাথে যুক্ত ছিলেন পারভেজ করিম আব্বাসী এবং শামস মাহমুদ। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আর ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এই পর্যন্তই। সাথে